সবার জন্য মানসম্মত শিক্ষা, এই প্রেক্ষাপটে আজকে আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের সাবেক পরিচালক, শিশু বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IAR এর সাবেক বিভাগীয় অধ্যাপক ডক্টর মাহবুব রহমান বিটু। আর উপস্থিত আছেন ইন্স্যুরেন্সের সংস্কারের অন্যতম কারিগর, অনলাইনের সম্মেলন সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু সাহেব। তো আলোচনার প্রথমে যেহেতু শিক্ষা, এখানে আমি ডক্টর মাহবুব রহমানকে প্রশ্ন করতে চাই, শিক্ষা কি ব্যবসা হয়ে গেছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। কালের পরিক্রমায় শিক্ষা একসময় ছিল মানুষের মৌলিক অধিকার, কিন্তু আমাদের দেশে কখনোই শিক্ষাকে আমরা অধিকারের পর্যায়ে নেইনি এবং আমাদের সংবিধানও শিক্ষাকে অধিকার বলেনি। এবং ইন্ডিয়ার সংবিধান 2016 সালে সংশোধনের আগ পর্যন্ত এটা শিক্ষা মৌলিক অধিকার ছিল না। আমাদের সংবিধানে এখনো শিক্ষা হচ্ছে মৌলিক চাহিদা, এবং এই যেই চাহিদা আমাদের দরকার, কিন্তু চাহিদা যদি পূরিত না হয় কোথাও এটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। এবং এই সুযোগটাই নিচ্ছে আমাদের দেশে এক শ্রেণীর অসাধু লোকজন, যারা শিক্ষাকে পণ্য হিসাবে তৈরি করেছে, যেটা মানুষের জন্মগত একটা অধিকার। এবং শিক্ষা মানুষকে পরিবর্তন করে, এবং আমাদের এই প্রথম রাষ্ট্রপতি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তিনিও বলেছিলেন যে এটা সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে আসলে এই শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। এবং আমাদের এই শিক্ষা এখন যার যত বড় বেশি টাকা রয়েছে, ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারে, সে ততই ভালো করে। এবং আমরা দেখি যে আমাদের দেশে ব্যবসায়ী বা আরো ধনীদের মন্ত্রী, MP, আমলা, তাদের ছেলেমেয়েরা আজকে আমাদের দেশে প্রতিষ্ঠানে পড়ে না। আবার আমাদের উপজেলা বা জেলা লেভেলের যারা নেতা বা ধনী রয়েছে, তাদের সন্তানরা ওই জেলা বা উপজেলা লেভেল স্কুলে পড়ে না, কারণ টাকা দিয়ে তারা ভালো জায়গায় পড়তে চাচ্ছে। তাহলে একদিকে যেমন শিক্ষা ব্যবসা হয়ে গেছে, আবার এটা বিপরীত চিত্র আমরা দেখি আরেকদিকে কিছু আমাদের দেশে মানুষ রয়েছে, যেখানে দেশটা টিকে রয়েছে, যারা শিক্ষাকে ছড়িয়ে দিয়ে আলোকিত করতে যাচ্ছে আমাদের সমাজকে। তাহলে শিক্ষা আমাদের ব্যবসা, এবং একই সাথে আমাদের শিক্ষা আমাদের সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। আমি জাহাঙ্গীর স্যারকে বলতে চাই, অটিজম কি রোগ? হ্যাঁ, অটিজম অবশ্যই একটা রোগ। শিশুদের ভিতরে এটা হয়, সাধারণত 2 বছরের পরে শিশুদের অটিজম হয়। আর অটিজমের কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে তার নিজের জগতে বিচরণ করে। সে তার সারাউন্ডিং এ কি আছে সেদিকে কিন্তু সে তেমন একটা খেয়াল করে না, কথা বলতে চায় না, মাথা নিচু করে থাকে, ইনঅ্যানিমেট অবজেক্ট নিয়ে খেলাধুলা করে সবসময়। এবং দেখা যাচ্ছে যে সে তার একটা নিজস্ব ভুবন তৈরি করে। এরা খুব সেন্সিটিভ হয়, এদের স্কিন খুবই সেন্সিটিভ, এবং এদের টাচ করতে দেয় না এরা। এবং এত সেন্সিটিভ স্কিন থাকে, এবং এরা তো মানে এরা এক ধরনের নিউরো মেটাবলিক ডিসঅর্ডার বলতে পারেন। এবং সেই জন্য এই যে অটিজম, বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে অটিজম এখন ছড়াইয়ে পড়ছে। কারণ কি আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যেন অটিজমটা মনে হচ্ছে যেন আমাদের এত বেশি এই ইসের কারণে, যেমন ধরেন ইলেকট্রনিক মিডিয়া, তারপরে আমাদের মোবাইল, তারপর আমাদের টেলিভিশন, আমাদের যেমন কথা বলার লোক কমে যাচ্ছে। দাদিরা যেমন না কথা বলে না, নাতিদের সাথে গান শেখায় না, তাদেরকে যেমন ওই যে চাঁদ দেখায় না, তাদেরকে চাঁদের গান শোনায় না। এই যে তাদের কাছ থেকে ডিট্যাচমেন্ট, এদের কাছে মোবাইল দেওয়া, এবং এই যে মোবাইলের যে নেটওয়ার্ক, এই মোবাইলের নেটওয়ার্কের কারণে তার ব্রেনের কোনো মেকানিজমে চেঞ্জ হয় কিনা, মেটাবলিক কোনো চেঞ্জ হওয়ার কারণে এই বাচ্চাটা কিন্তু কথা বলতে চায় না। অথবা সে বাবাকে বাবা ডাকে না, বাবাকে ডাকতে বলে বাবাকে ধরে নিয়ে আসে, কিন্তু সে বাবা ডাকবে যে বাবা তুমি শোনো, এই কথাটা কিন্তু সে বলতে চায় না। এই যে স্পিচ ডিলে, এবং অটিজমের একটা বিশাল স্পেকট্রাম আছে। শুধু একটা নির্দিষ্ট জিনিস দিয়ে অটিজমকে ব্যাখ্যা করা যাবে না। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অনেক বড় একটা ডিসঅর্ডার, এবং সেই বড় ডিসঅর্ডারের একটা অংশ হলো স্পিচ ডিলে, আরেকটা হলো যে বললাম ভিতরে নিজের ভিতরে লুকায়ে থাকা, নিজের গণ্ডির ভিতরে বিচরণ করা, এবং এক্সটার্নাল মানুষের সাথে কোনো রকমের সম্পর্ক তৈরি না করা। এবং ধরেন কাউকে সে ডাকবে না, কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে খেলবে না, অন্য বাচ্চার সাথে খেলবে না, অন্য বাচ্চার সাথে অনেক বাচ্চা অটিজমের বাচ্চা কিন্তু অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, এদের অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারও হয়। সেই জন্য এই একটা বিশাল স্পেকট্রাম অফ ডিসঅর্ডার, এটাকে সহজে এক কথায় বলতে গেলে ও আর নিজস্ব ভুবনের ভিতরে বিচরণ করে।
এর বাইরে কিছু বলতে গেলে এটা বিশাল পরিসর লাগবে, স্বল্প পরিসরে এটা বলা কিন্তু সম্ভব না। তাহলে আমরা বলতে পারি যে এটা অসুখ, রোগ। ইট ইজ রোগ, অবশ্যই একটা রোগ। মুস্তাফিজুর রহমান টিপু সাহেবকে আমি একটা প্রশ্ন করি যে আপনার শিক্ষা বিমা যেটা, শিক্ষা বিমা কি আসলে কি শিক্ষক ছাত্রদের জন্য করা হয়েছে নাকি না ইন্স্যুরেন্সের নিজস্ব লাভের জন্য করা হয়েছে? আপনি কি মনে করেন? শিক্ষা বিমা কি ছাত্রদের জন্য করা হয়েছে, ছাত্রদের সুবিধা ভোগের জন্য করা হয়েছে, ছাত্রের অধিকার চিন্তা করে করা হয়েছে, নাকি না বিমা ইন্স্যুরেন্স কোম্পানির লাভের জন্য করা হয়েছে? এটা একটা বড় সমস্যা। কোশ্চেনটাই ভেজা। বিমা কোম্পানি করছে হলো বিমা তাদের ব্যবসা করার জন্য। আচ্ছা, এখন যে কোনো প্রতিষ্ঠান যখন কোনো প্রোডাক্ট বিক্রি করে সেটা তাদের ব্যবসা করার জন্যই করে। আসলে এটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ব্যবসা করতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যবসার নামে যদি প্রতারণা করে অথবা ব্যবসার নামে যদি লোক ঠকায় অথবা যাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে যারা ক্রেতারা যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয় সেটা হচ্ছে কোনো সমস্যা। ব্যবসা করাই কোনো সমস্যা। ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই শিক্ষা বিমা চালু করছে, সেটা হলো তাদের নিজেদের ব্যবসা। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি কতটুকু তাদের শিক্ষা বিমা বিক্রি করার পর শিক্ষা বিমার যে পলিসিগুলো নিল এই গ্রাহকরা তাদের অধিকারটুকু কতটুকু আদায় করে নিতে পারলো সেটা তাদের সেই গ্রাহকদের অধিকারের বিষয়, তাদের সেই সচেতনতার বিষয়। আমি তো আমার ব্যবসা করি। স্বাস্থ্য বিমা ইন্স্যুরেন্স কোম্পানি মানে তারা ব্যবসা। শোনা যাচ্ছে যে যখন যায় যে তার প্রয়োজন। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যে বিষয়টা, আমাদের দেশে তো স্বাস্থ্য বিমা নাই। এটা আছে কিছু মেডিকেল ইন্স্যুরেন্স কিছু আছে বিভিন্ন রোগ ব্যাধির উপরে আলাদা আলাদা সাপ্লিমেন্টারি হিসেবে। দেখা গেল একটা প্রোডাক্ট একটা পলিসি কেউ করলো, এন্ডোমেন্ট একটা পলিসি কেউ করলো, সেটার সঙ্গে সে হয়তো চিকিৎসার কিছু সুবিধা। ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, ট্রাভেল ইন্স্যুরেন্সের সেখানে কিছু চিকিৎসা সুবিধা আছে। হেলথ ইন্স্যুরেন্সের কিছু কিছু প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, কিন্তু একদম হেলথ ইন্স্যুরেন্স বলতে যে বিষয়টা বোঝায়, হেলথ ইন্স্যুরেন্সটা বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোনো পর্যায়ে থাকে না। কিন্তু এটা তো চালু করা খুবই জরুরি, কারণ পৃথিবীতে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা একটা বিশাল ব্যাপার। হেলথ ইন্স্যুরেন্স চালুটা কি কারণে জরুরি? এটা যেটা হয় আর কি, আপনার কোন একটা পরিবারের যে কোনো একজন সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে সেখানে 3-4 দিক থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটা হয়। প্রথম যেটা হয় যে তার চিকিৎসা ব্যয় মিটানোর জন্য এত বেশি পরিমাণ খরচ করতে হয় যেটা তার ওই পরিমাণ টাকা কারোরই আপনার থাকে না, গচ্ছিত থাকে না, জমাকৃত থাকে না। তখন দেখা গেল যে তার কোনো না কোনো সম্পদ তাকে বিক্রি করতে হয়, অথবা দেখা গেল যে ঋণগ্রস্ত হতে হয়, ঋণ নিতে হয়। এখন একটা পরিবারে একজন মানুষ অসুস্থ হলে যদি কোনো কারণে সেটা যদি উপার্জনক্ষম কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার নিজের উপার্জনটা বন্ধ হয়ে যাচ্ছে এক। দ্বিতীয় নাম্বারটা হলো যে পরিবারের যদি সঞ্চিত টাকা না থাকে তাহলে তাকে তার সঞ্চয়ের থেকে ভাঙতে হইতেছে। যদি সঞ্চিত টাকা না থাকে তাহলে তার সম্পদ বিক্রি করতে হচ্ছে। এখানে হেলথ ইন্স্যুরেন্স যে জিনিসটা করে আর কি, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কি, আমরা বলি যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা হচ্ছে একটা চাঁদা। আমরা এখানে 4 জন আছি, আমরা 4 জনই আমরা হেলথ ইন্স্যুরেন্স আমাদের করা আছে। তার মানে 4 জন মানুষই কিন্তু আমরা একসঙ্গে অসুস্থ হব, কিন্তু 4 জন মানুষই আমরা একটা চাঁদা দিয়ে রাখি। প্রিমিয়ামটা দিচ্ছে একটা চাঁদা দিচ্ছে। এই চাঁদার থেকে যে বিনিয়োগ করা টাকাটা আসতেছে বা চাঁদার যে টাকাটা, এর ভিতরে যখন যে অসুস্থ হচ্ছে তার চিকিৎসা খরচের টাকাটা মিটানো হচ্ছে। তখন দেখা গেল যে যেখানে এককভাবে একজন মানুষ তার নিজের খরচ মিটাত, ইন্স্যুরেন্সের পদ্ধতিটা হচ্ছে সামষ্টিকভাবে বা সামগ্রিকভাবে সেই খরচটা মিটানোর একটা পদ্ধতি। এটাই হচ্ছে যে মূলত ইন্স্যুরেন্সের সিস্টেমটাই মূলত দেখা গেল যে যৌথ কারবারের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে একটা ব্যয় মিটানো। অবশ্যই একটা বিশাল ভালো একটা পদ্ধতি। যেটা হয় যে খরচটা আমি 1000 টাকা যে খরচটা করতাম, তখন দেখা গেল যে 1000 টাকায় আরো 4 জন মানুষ সেই খরচটা মিটানোর জন্য সেখানে আগে থেকে ইনভেস্ট করে রাখে। তখন আমার সেই খরচটা নিয়ে আসলো আমার 200 টাকা। 1000 টাকা খরচ মিটানোর জন্য যায়
সেখানে আমার দেখা গেল যে সঞ্চয় ভাঙতে হচ্ছে, আমার অ্যাসেট বিক্রি করতে হচ্ছে, আমার সময় ব্যয়টা হচ্ছে, আর এখানে সামষ্টিকভাবে সেই খরচটা দিতে হবে। এই জন্য বিশ্বব্যাপী চিকিৎসা ব্যয় কমানোর অন্যতম মাধ্যম হচ্ছে হলো হেলথ ইন্স্যুরেন্স। বাংলাদেশের চিকিৎসা ব্যয় যতটা বেশি, এটা যদি কমাইতে চায়, সাধারণ জনগণের ভিতরে যদি চিকিৎসা ব্যয় কমানোর জন্য হেলথ ইন্স্যুরেন্সের বিকল্প কোনো রাস্তা নেই, এবং এটা সারা বিশ্বেই এইভাবেই সম্ভব। আপনার বক্তব্য হলো যে হেলথ ইন্স্যুরেন্সটা অতি শীঘ্রই বাংলাদেশের সর্বক্ষেত্রে প্রচলিত করা হোক, চালু করা হোক। এখানে আমি একটু শিক্ষা বিমার যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি শিক্ষা বিমা করছে। শিক্ষা বিমার বিষয়টা হচ্ছে যে আপনি একজন গার্ডিয়ান যখন, অভিভাবক যখন, পিতামাতা যখন তার ছেলের জন্য একটা শিক্ষা বিমা করবে, কোনো কারণে যদি তার পিতামাতা পরবর্তীতে মারা যায় বা দুর্ঘটনার শিকার হয়, অথবা তার আয় বন্ধ হয়ে যায়, অন্য কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শিক্ষা বিমার এই প্রোডাক্টটা থাকলে ইন্স্যুরেন্স কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ খরচ তার শিক্ষার জন্য ব্যয় করবে। এই হচ্ছে হলো শিক্ষা বিমাটা। ওই জন্য সব ক্ষেত্রে বিমা কোম্পানি ব্যবসা করতেছে, শুধু বিমা কোম্পানির ক্ষেত্রেই না। আর এই যে এর আগে যে কোশ্চেনটা করলেন যে আপনার শিক্ষা কি ব্যবসা নাকি, শিক্ষা তো অবশ্যই ব্যবসা, কেন ব্যবসা হবে না? আমি একটা ইউনিভার্সিটি করছি, আমি ইউনিভার্সিটি করছি তো ব্যবসা করার জন্য। আমি আপনাকে শিখাবো, আমি আপনার কাছ থেকে টাকা নিব না। হ্যাঁ, আমরা যে জিনিসটা গুলায় ফেলি সেটা হচ্ছে যে শিক্ষা বলতেই আমরা মনে করি যে নৈতিক শিক্ষা। শিক্ষা মানেই নৈতিক শিক্ষা না। এখন আমি গাড়ি চালানো শিখতেছি, তো যে আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে তার তো ওটা পেশা, তাহলে সে ব্যবসা হিসেবে কেন দেখবে? ব্যবসা আর হলো রেসপন্সিবিলিটির পার্থক্য আছে। মানুষ তো বিনা পেটে কোনো কাজ করে না। হ্যাঁ, এখন শিক্ষকও ক্লাস নেয়, টাকা পায়, কিন্তু এটা শিক্ষক কিন্তু ব্যবসা না, এটা পেশা। এবং যখনই আমি লাভটা, এখানে আল কোরআনে বলেছি কত পার্সেন্ট লাভ করবো, যখন আমি শোষণের পর্যায়ে চলে যাচ্ছে তখন এটা ব্যবসা, তখন সমস্যা, তখন ব্যবসা। কারণ আমি প্রশ্ন করি, শিক্ষকরা কেন হতাশ? আজকে আমাদের দেশে জাতির খুব দুর্ভাগ্য যে 2024 সালের 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, সেটা আমাদের ইতিহাসে দ্বিতীয়বার ঘটবে কিনা, এবং দেশকে যে 50 বছরের মতো পিছিয়ে দিয়েছে, এবং আমাদের একাডেমি, স্কুল, কলেজ থেকে শুরু করে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই একটা ছাত্র, শিক্ষার্থী বাসতে শিক্ষকদের মাঝে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে। বিশেষ করে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা নতুন ডিসকোর্স সেখানে তৈরি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে কোমলমতি শিক্ষার্থীদেরকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, তারা গ্রামগঞ্জে বা রিমোট এলাকা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের অপমান করেছে, অপদস্থ করেছে, এবং শিক্ষাগুরুদের কথা তারা চিন্তা করেনি এবং পিছন থেকে ইন্ধন দিয়েছে। এতে যেটা হয়েছে যে শিক্ষকদের বাংলাদেশে খুব বেশি স্যালারি বা খুব বেশি আর্থিকভাবে লাভবান হওয়ার থাকে না। অনেকে ব্রত হিসাবে শিক্ষকতায় আসে, তাদের একটা বিষয় গ্রামে ছিল, এটা হলো সম্মান। যখন এবার সম্মানটাও চলে গেল অর্থের সাথে সাথে, তাহলে তারা তো এইভাবেই হতাশ হবে। আর ঢাকা শহরে যখন আমরা দেখি যে একজন শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে, এবং মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনিও শিক্ষক। আইন উপদেষ্টা ছিলেন, তিনি আমার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং শিক্ষা উপদেষ্টা ছিলেন আবরাব, তিনিও আমার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা মনে হলো যে শিক্ষকদের যেহেতু মারছে, এতে তাদের কিছু যায় আসে না, কাকেও কাকের মাংস খায় না। কিন্তু আমাদের যারাই চেয়ারে বসে তারাই হয়ে যায় রাবণ। এই কারণে সারা বাংলাদেশের শিক্ষকদেরই মন মানসিকতা, এবং একই সাথে শিক্ষকরা আজকে হতাশ, এবং এই হতাশা কিন্তু একদিনের না। এবং আজকে শিক্ষকদের যত কিছুই করা হোক না কেন, যেই ট্রাস্ট এবং মিসট্রাস্টের যে অবস্থা তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এবং আমরা দেখেছি এসএসসির কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে অটো পাসের জন্য শিক্ষা বোর্ডে গিয়ে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনিও একজন শিক্ষক, তাকে গ্রাউ করেছে বা সচিবালয়ে ঢুকে গিয়েছে। এই যে একটা কালচার, জেনারেশন জেড, যারা অত্যন্ত মেধাবী একটা জেনারেশন, যাদেরকে বিপথে পরিচালিত করা হলো, তাদেরকে ফেরত আনতে শিক্ষা বিজ্ঞানের থিওরি অনুযায়ী 12 বছর সময় লাগবে যদি আমরা এখন থেকে ফুল ইন্টারভেনশন দিই। আর ফুল ইন্টারভেনশন না দিলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই বলতে পারে। এবং এগুলো চিন্তা করেই মূলত আমাদের শিক্ষকরা আজকে হতাশ। আজকে অনেক শিক্ষক তাদের একাডেমিতে যান না, অনেক শিক্ষক আজকে কর্মচ্যুত হয়েছেন, আমাদের অনেক শিক্ষককে জেলখানায় নেওয়া হয়েছে। শিক্ষকদের কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতি করে বেগম পাড়াতে বাড়ি গাড়ি করার সুযোগ ছিল না, কারণ তারা
এই তাদের টেরিটরিও এত বড় ছিল না, তারপরেও আনুপাতিক হারে আমরাদের চেয়ে আমাদের শিক্ষকরা জেলখানাতে বেশি, কারণ শিক্ষকরা আদর্শ ধারক এবং তারা তাদের আদর্শ থেকে পিছপা হয় না, এবং আদর্শ ধারণ করার জন্য জেলখানাতে যাওয়া, আদর্শ ধারণ করার জন্য তারা অপমানিত হওয়া, এই সার্বিক বিষয় নিয়েই শিক্ষক সমাজ আজকে হতাশ। এবং ভবিষ্যৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশের এই 3টা জেনারেশন আমাদের বিপথে চলে যাচ্ছে, এবং এই 3টা জেনারেশন যদি বিপথে চলে যায় তাহলে এই দেশকে আবার আমাদের লাইনে আনতে বা একটা আমাদের যে ট্রেন লাইন ছিল সেই লাইনে আবার ট্রেনকে পরিচালিত করতে এইটা কষ্টকরই হবে, এবং দেশের অবস্থা দেখে সবাই হতাশ। এটাই হলো মূল কারণ আমাদের শিক্ষকদের হতাশ হওয়ার। জাহাঙ্গীর স্যার মাহবুব স্যারের সাথে একমত হবেন। তো আমি আপনার আর প্রশ্ন করতে চাই, ডিগ্রি না দক্ষতা, কোনটা বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে একটা সুন্দর কোয়েশ্চেন করছেন আপনি। একটা ডিগ্রি এবং একটা দক্ষতা, যেমন দুইটা কিন্তু পরিপূরক, এটা সম্পূরক। ডিগ্রি ছাড়া দক্ষতা অর্জন করা কঠিন, আবার দক্ষতা না হলে ডিগ্রি দিয়েও কিছু হবে না। কারণ ডিগ্রি আপনার থাকতে পারে, কিন্তু দক্ষতা না হলে ডিগ্রি দিয়ে আপনি কি করবেন? আপনি ধরেন, আপনি যারা ডিগ্রি অর্জন করছে তারা অনেক জায়গায় দেখছেন বিফল হয়ে গেছে তাদের দক্ষতার অভাবে। আবার অনেকে দক্ষ লোক আছে, তারা অনেক উপরে উঠে গেছে। মমতাজের কয়টা ডিগ্রি আছে, সে অনেক সাফল্য অর্জন করছে। আমাদের মুস্তাফিজের কিছু ডিগ্রি নাই, সে মেট্রিক পরীক্ষাও দেয় নাই। তো মুস্তাফিজ আজকে কোথায় চলে গেছে? সারা বাংলাদেশের মানুষ এক নামে মুস্তাফিজকে চেনে। ধরেন একটা ডিগ্রিওয়ালা পিএইচডি হোল্ডারকে কয়জন মানুষ চেনে? তাই এখানে দক্ষতাটাকে আমি একটু নাম্বার বেশি দেবো ডিগ্রির চেয়ে, কারণ দক্ষতাটাই বেশি দরকার আমাদের কাজে কর্মে। ডিগ্রির চেয়ে বেশি দক্ষতাটাই কিন্তু বেশি দরকার। আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে আমরা শুধু মার্ক চাই, আমরা শুধু নম্বর চাই, আমরা শুধু A+ চাই, কিন্তু আমরা দক্ষ একটা ব্যক্তিকে তৈরি করব, অথবা তার থিঙ্কিং, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার মধ্যে দক্ষতা তৈরি করা, এটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে নাই। এবং আমার এই জায়গাটাই কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে সবচেয়ে বেশি গলত। সেজন্য বলতেছি আমাদের দক্ষতাটা বেশি জরুরি, এবং ডিগ্রি তো অবশ্যই থাকতে হবে। ডিগ্রি ছাড়া কিন্তু দক্ষতা যেমন অচল, এবং দক্ষতা ছাড়া ডিগ্রি দেওয়া। আপনার বক্তব্য হলো যে ডিগ্রি দরকার আছে, বাট তার চেয়ে বেশি দরকার দক্ষতাটা বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রেই। একজন মানে MBBS ডিগ্রি, আমি FCPS পাস করছি, আমি MRCPCS করছি, এটা করলাম, কিন্তু আমার ডিগ্রি, কিন্তু আমি যখন একটা রোগী দেখতে না পারবো, আমার এই ডিগ্রি দিয়ে আমি কি করবো? আমার তো আগে রোগী দেখতে হবে, আমাকে ডায়াগনোসিস করতে হবে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে দক্ষতা এবং কারিগরি শিক্ষা, এবং প্রত্যেকে জানতে হবে যে আমি আমার ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে আমি অ্যানালাইসিস করতে পারি কিনা, আমি একটা প্রেজেন্টেশন দিতে পারি কিনা, আমি একটা মানে একটা সলিউশন করতে পারি কিনা, কোনো একটা প্রবলেমকে আমি সর্ট আউট করতে পারি কিনা, এবং আমি প্রবলেমটাকে সলিউশন করতে পারি কিনা, এটাই হলো আমার দক্ষতা। যদি আমি ডিগ্রি থাকে, যদি এই সলিউশন করার যদি ক্ষমতা না থাকতে, আমি ডিগ্রি কিন্তু তখন কাগজের ডিগ্রি হিসেবেই পড়ে থাকবে। এই জন্য ডিগ্রি এবং দক্ষতা দুটারই প্রয়োজন, কিন্তু দক্ষতাটাকে আমি একটু বেশি নম্বর দিতে চাই, কারণ দক্ষতাটা বেশি প্রয়োজন। নিশ্চয়ই টুঙ্কু ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে একমত হবেন। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, লাইভে আছে এখনো, ঠিক আছে? বাংলাদেশ বেকারত্বর আসল কারণ মনে করেন? বাংলাদেশের বেকারত্বের আসল কারণ কি বলে আপনি মনে করেন? আমাদের আসলে বেকারত্বের যে হিসাবটা করা হয়, মানে আমার কাছে যেটা মনে হয় যে বেকারত্বের সংজ্ঞাটা হচ্ছে যে যারা সরকারি বা বেসরকারি চাকরি পায়নি তারাই বেকার। কিন্তু এখনকার অবস্থায় বেকারের সংজ্ঞা চেঞ্জ করা উচিত। আর যে মানুষটা ঠিক আছে চাকরি পাইনি, তাতে কি হয়েছে? এখন বাংলাদেশে কাজ করার নানান রকমের পদ্ধতি আছে, নানান ওটাকে কি বলবো, নানান ক্ষেত্র তৈরি হয়েছে কাজের, নানান ক্ষেত্র তৈরি হয়েছে আয়ের। অনলাইনে SSC পাস, ইন্টারমিডিয়েট পাস ছেলেগুলোরা অনলাইনে আয় করতেছে। যারা ন্যূনতম দেখা গেল যে কি বলবো, যে টাইপ করতে পারে বা কম্পোজ করতে পারে, তারাও এখন আয় করতে পারে। যে লোকটা অটো চালায় সেও আয় করতে পারে। তাহলে যে আয় করতে পারে সেই তো আর বেকার থাকলো না। কিন্তু আমরা বেকারত্বের সংজ্ঞাটাকে যেভাবে দিচ্ছি, বা আয়ের যে সামাজিক মর্যাদাটা দিচ্ছি, যে সরকারি বা বেসরকারি ভাবে তাকে কোনো না কোনোভাবে চাকরি করতে হবে। চাকরি করলেই সে বেকার না। আর যদি ব্যবসায়িক যদি হয়, তাহলে তাকে খুব বেশি বড় মাপের ব্যবসায়ী হতে হবে। এটা আসলে মানে সংজ্ঞার দিক থেকে আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা। বেকারত্বের সমস্যার ক্ষেত্রে মূল সমস্যাটা হলো যে আমাদের এটাকে কি বলবো, যে মানসিকভাবে আমরা বেকারত্বটাকে কিভাবে দেখতেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বেকারত্বটাকে কিভাবে দেখতেছি।
আমি দেখা গেল যে মাছ চাষ করতেছি, এখন আমি যদি 10 লক্ষ টাকাও আয় করি, তাহলে তাকে মনে করা হয় যে সে বোধহয় বেকারের পর্যায়ে। আয় আছে, আসলে তার সামাজিক মর্যাদার প্রাতিষ্ঠানিক কোনো মর্যাদাটা নাই, তার কাজটাকে প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে মর্যাদাটা দেওয়া হয়। এখন দেখা গেল যে কেউ হাঁস মুরগি করতেছে, অথবা দেখা গেল যে কেউ কৃষি কাজ করতেছে, কেউ শাকসবজি করতেছে, অথবা দেখা গেল যে কেউ একটা কবুতরের খামার করছে। এরকম দেখা গেল যে অসংখ্য ক্ষেত্র তৈরি হয়েছে কাজের, অসংখ্য ক্ষেত্র তৈরি হয়েছে কাজের। এখন এই কাজগুলাকে সামাজিকভাবে ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়, যার জন্য দেখা গেল যে বেকারের যে সংজ্ঞা, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের মানসিক সমস্যা, এবং এটা সামাজিক এবং পারিবারিক ভাবে। এবং আমরা ঠিক করে নিচ্ছি যে সরকারি বা বেসরকারিভাবে তাকে যদি চাকরি করতে হয় তাহলেই সে বেকার না। এই সংজ্ঞা থেকে বের হয়ে আসলে তাহলে বেকারত্বের সমস্যার অর্ধেকটাই সমাধান হবে। আপনার দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে বেকারত্বটা আসলে আমাদের মানসিকতা। না, এখানে একমতের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই যে এখানে আমরা এডুকেশনের গন্ডগোল, রাইট, এই জায়গাটাতে কিন্তু শিক্ষার একটা গন্ডগোল আছে। আমরা শিক্ষা দিয়ে কি ডিগ্রি অর্জন করি, কে গ্রাজুয়েশন হয়, কে মাস্টার ডিগ্রি করে, কে বিএসসি অনার্স করে, কে একটা ইঞ্জিনিয়ার হলো, কে ডাক্তার হলো। এই যে ডিগ্রি অর্জন করার যে একটা শিক্ষা, ডিগ্রি অর্জন করার পর যে কাজ করছে না, তখনই সেটা বেকার, তখনই সে বেকার। কিন্তু ওই ডিগ্রির সাথে আমি বলছিলাম যে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা যদি তাকে অ্যাড করা হয়, এবং এই ডিগ্রিটা অর্জন করলো সে হয়তো বা মাছ চাষের একটা প্রশিক্ষণ নিল, সে বাসায় যায় মাছ পাবে, সে কিন্তু তখন আর বেকার হইল না, সে যে কোনো কিছু করতে পারে। সেই জায়গাতেই কিন্তু আমাদের এই শিক্ষার একটা গলদ রয়ে গেছে আমাদের দেশে। কারণ আমি যে শিক্ষার গলদটা এখানে, আমি ডিগ্রি অর্জন করি আমি কি করবো, আমি তখন বিসিএস এর পিছনে ঘুরবো, আমি চাকরির পেছনে দৌড়াবো। আরে তুমি যেই সময়টা তুমি চাকরির পেছনে দৌড়াবো, সেই সময়টা একটা কাজ করো না, যে কোনো একটা কাজ করো। সেই কাজের শিক্ষাটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে নাই। এডুকেশন সিস্টেমের ভিতরে সেই জায়গাটা নিয়ে যেতে হবে যে না, আমি এই ছেলেটাকে বিএসসি পাস করাবো অথবা বিএ পাস করাবো, কিন্তু এর ভিতর দিয়ে দেশের সবকিছু করার মতো ক্ষমতা তার জন্য থাকে। এবং এই লোকটা যদি বিদেশেও যায়, যদি সে দক্ষ হয়ে বিদেশে যায়, সে যেই কাজ করবে সেটা ডিগনিফাইড কাজ করবে। আর যখন সে বিএসসি পাস করে যখন অদক্ষ হয়ে যাবে, তখন দেখবেন আপনি যাই ওখানে ঝাড়ু দেওয়া